আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ব্যস্ততার দিন যাচ্ছে, যার কারণে রেগুলার হতে পারছি না। তবে এখন থেকে হয়তো বা একটু রেগুলার হতে পারবো না, দু একদিন পর পর হয়তো বা ভিডিও দিতে হবে আমার। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো বা রেগুলার আমি ভিডিও দিতে পারবো না। এবং তার সাথে আমি আবারও দুঃখিত বলতেছি যে আমাকে অনেক ভাই কমেন্টস করছেন, আমার কমেন্টসে রিপ্লাই দিতে দেরি হচ্ছে। ইভেন আমার মেসেঞ্জারও যারা আছেন তাদেরও আমার রিপ্লাই দিতে দেরি হচ্ছে। সো আনফর্চুনেটলি কিছু করার নাই। সো আমার জবটা আমার আগে, দেন তারপর হচ্ছে হলো আমি আপনাদের যতটুকু সময় পাচ্ছি আমি চেষ্টা করতেছি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য, এবং চেষ্টা করবো ইন ফিউচারও। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, দেন বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। তো যাই হোক, চলে আসলাম। মানে নতুন কিছু কথা বলবো না, পুরান কথাই বলবো, সবই পুরান কথা। তবে হ্যাঁ, পুরান কথার মধ্যে অনেক ধরনের অনেক মানুষের কনফিউশন থাকে, অনেক কথা থাকে। তো বেশ কিছু বিষয়ে কথা বলবো, চেষ্টা করবো তাড়াতাড়ি বলার জন্য। খালেদ ভুইয়া ভাই আমাকে কমেন্টস করছেন, সেটা হচ্ছে যে ভাই আমাকে বলতেছে যে ভাই, আমরা দিল্লিতে বা ইন্ডিয়ায় সাধারণত যে যারা আছি তাদের অনেকেরই আছে যে দেখা যাচ্ছে যে আপনার 35 দিন, 40 দিন, ইভেন 45 দিনও হয়ে গেছে প্রসেসিং ফর দিল্লি হাই কমিশন দেখাচ্ছে, বাট ওসিতে যাচ্ছে না। এই প্রবলেমটা আমাকে বেশ কয়েকজন বারবার বলতেছেন। ইভেন সে আমাকে তার কিছু এক্সপিরিয়েন্সের কথাও বলছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা এরকমও দেখতেছি যে আমাদের পরে এসে ফাইল জমা দিয়েছে, ইভেন গত মাসে 15 তারিখে জমা দিয়েছে। এটার কথা কিছুক্ষণ পরে বলবো একটা, যে গত মাসে 15 তারিখে আমাকে ফাইল জমা দিয়েছে। সো তারা অলমোস্ট তাদের ফাইল ওসিতেও চলে গেছে, ইভেন তারা 25 দিন 30 দিনের মতো ভিসা পেয়ে তারা দেশে চলে গেছে, কিন্তু আমরা বসে রয়েছি। আমাদের পেপারস প্রসেসিং ফর দিল্লি হাই কমিশন আছে। ওয়াই, কেন? সে আমাকে এই প্রশ্নটা করছে যে ভাই এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে যাদের 25 দিন, 35 দিন, 40 দিনও হয়ে যাচ্ছে তারা যে ভিসা পাচ্ছে না, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় কাজ করতেছে যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, প্রথমে বলবো ওদের সার্ভার প্রবলেম কারণে আপডেট হচ্ছে না। ইভেন যাদের লং টাইম ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট ডেলিভারি পেতে যাদের লং টাইম লেগে যাচ্ছে, সো তাদের ক্ষেত্রে বলবো যে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের পেপারসগুলো খুব ঘাটাঘাটি হইতেছে। আপনাদের পেপারসগুলো যথেষ্ট ঘাটাঘাটি করতেছে এবং আপনাদের পেপারসের সেট আপে কিছুটা প্রবলেম ছিল অবশ্যই, অর্থাৎ একটা সন্দেহের একটা ব্যাপার আছে। যারা অল্প দিনে ভিসা পাচ্ছে, এবং তারা কেন অল্প দিনে পাচ্ছে, যেটা আমি কয়েকদিন আগেও একটা কথা বলছিলাম যে অল্প দিনে ভিসা পাওয়ার কিছু ট্রিক্স আছে। যেমন এই বিষয়ে আমাকে এক ভাই একটা কমেন্টস করছে, ওমর ফারুক ভাই। আমি খালেদ ভাইয়া বুইয়ার ভাইয়ের কাছে ফেরত আসবো। তো এই পাশাপাশি আমি ওমর ফারুক ভাইয়ের কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে আমাকে সে বুঝাতে চাইছে যে ভাইয়া আপনি ম্যাক্সিমাম ভিডিওতে একটা কথা বলেন যে সুন্দর ফাইল, ভালো প্রেজেন্টেশন। সো এই ভালো প্রেজেন্টেশন করতে কি কি পেপারস প্রয়োজন হয়? ঠিক আছে, সো আমি আসলে আমার কোনো ভিডিওতে বা কখনো আমি বলি নাই যে ভালো প্রেজেন্টেশন করতে আপনার এক্সট্রা কোনো পেপারস পেয়ে আপনার প্রেজেন্টেশন করতে হবে বা সাবমিট করতে হবে। ঠিক আছে, ভালো প্রেজেন্টেশন করতে হলে, ভালো সুন্দর ফাইল তৈরি করতে হলে এক্সট্রা কোনো পেপারস আপনাকে সাবমিট করতে হবে। আমি কখন আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি। আমি সবসময় একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে আপনাদের ফাইল যেগুলো আপনারা দেবেন, পেপার যা দেবেন সব অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন। ফারুক ভাই, আপনার ব্যাখ্যাতে আমি যদি বলতে চাই, সো মাফ করবেন, কারণ আপনি অতিরিক্ত ব্যাখ্যাটা পছন্দ করেন না। তারপরও আমি বলতেছি, কারণ আমি একটা কথা সবসময় বলি, আমাকে যারা কমেন্টস করেন, আমাকে ইউজ পরিমাণে মানুষ কমেন্টস করেন, এবং সবাইকে আমি মনে রাখার যথেষ্ট চেষ্টা করি, কারণ আমার ব্রেনটা খুব স্ট্রং, যথেষ্ট স্ট্রং। সো ফারুক ভাই, আমি বলি, আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে। দেখুন, আমরা যখন পরীক্ষার হলে যখন পরীক্ষা দিয়েছি, সবাই পরীক্ষার সব প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এক্সাম্পল, বা আমরা একটা রচনা রচনা যখন লিখছি না, রচনা যখন লেখি, তো রচনা লিখলে কেউ আছে খুব তাড়াহুড়া করে লেখে, এজিবিজি করে, আগে শেষ করতে পারলেই বাঁচি। আবার কারো আছে সেও তাড়াহুড়া করে লেখে, কিন্তু তার হাতের লেখাটা খুব সুন্দর। হাতের লেখাটা খুব সুন্দর এবং সে খুব গুছিয়ে শুনিয়ে বুঝিয়ে তারপর লেখে। ঠিক আছে, ইভেন যে তাড়াহুড়া করে লিখতেছে সেও গুছিয়ে লিখতেছে, কিন্তু তার হাতের লেখাটা এলোমেলো। তখন হয় কি, যে টিচাররা যখন খাতাটা পড়ে না, তখন বিরক্ত হয়ে যায় বাজে হাতে লেখা দেখে। তখন কি করে, আপনি 10 মার্ক পাওয়ার যোগ্য ছিলেন, কারণ আপনি যেটুকু লিখছেন সেটা সব কিছুই ঠিক লিখছেন। আপনি 10 পাওয়ারই যোগ্য ছিলেন, কিন্তু কি হয়েছে, আপনার হাতের লেখার জন্য আপনার 3 মার্ক কেটে 7 দিয়ে দিছে।
আর যে হচ্ছে আপনি খুব সুন্দর করে গুছিয়ে সুন্দর করে তাড়াতাড়ি লেখছে, সে ফাইল তাড়াতাড়ি তার খাতা জমা দিছে ঠিকই আছে, কিন্তু তার হাতের লেখাটা সুন্দর ছিল। সো টিচার কী করছে যে তার প্রথম থেকে একটু পরে, মাঝখান থেকে একটু পরে, আর লাস্টে একটু পরে পড়ে কী করে তাকে 10-এর মধ্যে 9 দেয়। তখন কি হয়, সেই ব্যক্তির থেকে সে 2 পয়েন্ট বেশি পায়। সো আমার এই ব্যাখ্যাটা দেওয়ার মূল কারণটা হচ্ছে কি ভাই, পেপারস সবাই যা দিচ্ছে আপনারও তাই দিতে হবে। আমি আমার কথা সবসময় কথাটা বলি, পেপারস যেগুলো আছে সব জানি অরিজিনাল থেকে, এবং মালটা বাংলাদেশ টু মালটা যে কটা পেপারস দিয়ে আপনারা সাবমিট করবেন সেগুলো জানি অবশ্যই স্ট্যান্ডার্ড থাকে। আমি সব সময় বলছি। সো ওই লেখার মধ্যে কথাটা বুঝাইতেছে, আপনারা বাংলাদেশ থেকে যে পেপারসগুলো রেডি করবেন এবং মালটা থেকে যেগুলো আসবে সেগুলোও জানি স্ট্যান্ডার্ড থাকে। ইভেন যে নটারি কথাটা আমি সবসময় বলে থাকি যে নটারিগুলো ওই বাংলাদেশে আমরা নকল করতে ওস্তাদ, ঠিক আছে। সো ওই ওস্তাদিগিরি জানি না করে যে একটা সিল মারে সিগনেচার করে পাঠিয়ে দিলাম, সেটা জানি না করে। সো সেইগুলো যারা করতেছে তারা এখন বুঝতেছে যে দালালরা যারা করতেছে তারা অলরেডি ভুগতেছে, তাদের ফাইল যে রিফিউজ হইতেছে তারা ভুগতেছে, এবং তার পাশাপাশি যে মানুষগুলা সরল সোজা যে মানুষগুলা তারা কিন্তু তার থেকে বেশি ভুগতেছে, যেগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ যারা তারাই ভুগতেছে। সো আশা করি ভাই আমি কথাটা একটু সংক্ষেপেই বলার চেষ্টা করছিলাম, চাইছিলাম আরও বড় করে বলার, সো আপনার পছন্দ না। সো সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপেই বলার চেষ্টা করলাম, দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার যে প্রশ্নটা ছিল কি কি পেপারস লাগে, এই কি কি পেপারস লাগা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছি, দয়া করে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। সো আশা করি আপনি আমার কথাগুলো, আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। সো আমার আসলে এই কী কী পেপারস লাগে এই বিষয় নিয়ে আর প্রশ্ন আর ভিডিও করার কোনো ইচ্ছা নাই, কারণ এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছি। দয়া করে প্লেয়ার লিস্টে যায় আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন এবং সংক্ষেপেই পেয়ে যাবেন। যাই হোক, খালেদ ভুঁইয়ার ভাইয়ের কাছে আসি। দেখুন খালেদ ভুঁইয়া ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা ছেলের কথা কিছুদিন আগেও বলছিলাম, আমার খুব পছন্দের একজন ব্যক্তি, এবং তার পাশাপাশি আমার আরও কিছু ভাই আছে যারা আসলে আমার কথা ফলো করছে হয়তোবা। সো আমি আশা করি, আমার কিছুদিন আগে এক ভাই পেপার সাবমিট করেছে, আমি তার সাথে কথা হয়নি, ইনশাল্লাহ আমি তার সাথে কথা বলবো। সে কলকাতায় ফাইল সাবমিট করছে মেবি, সো আমি কালকে ওনার সাথে অবশ্যই কথা বলবো। তবে এর আগে আমার সাথে যে কজনের কথা হয়েছে, ইভেন যারা আমার সাজেশন ফলো করেছিল, সো ম্যাক্সিমাম মানুষেরই দেখা গেছে কি ফাইল সাবমিট করা 3 দিনের মধ্যে ফার্দার ওসিতে চলে গেছে, এবং 4 দিনের মধ্যে চলে গেছে, ঠিক আছে। মেবি ম্যাক্সিমাম লোকেরই ওসিতে চলে গেছে, এবং 5-7 দিনের মধ্যে অনেকে চলে গেছে। এখন প্রশ্ন আপনারটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন করছেন যে ভাইয়া সেক্ষেত্রে আমাদের 40-45 দিন লাগতেছে, অন্যদের 20 দিন 25 দিন লাগতেছে কেন? মূল বিষয়টা হচ্ছে প্রেজেন্টেশন। মূল বিষয়টাই হচ্ছে প্রেজেন্টেশন, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু দেখুন, সবার পেপারসে ঠিক আসে, আবার অনেকের পেপারসে ডুপ্লিকেট থাকে, ঠিক আছে। সো আপনার পেপারসে দেখা যাচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট, মালদা থেকে যে পেপারসগুলো আসে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ওই যে পরীক্ষার মতো বিষয়টায় যে আপনার পেপারস ঠিক থাকা সত্ত্বেও আপনার যদি প্রেজেন্টেশন ভুল হয়, সো সেই ক্ষেত্রে কী করে টিচাররা একটু পড়তে পড়তে বিরক্ত হয়ে যায়, তখন এটা একটু সাইডে রাখি, একটু পরে দেখবো না। আর যখন আপনার একটা ফাইল সেট আপ, আমি জিনিসগুলো আগেও বুঝাইছি, আমি আবারও বলে দিতেছি, আপনার একটা ফাইল যখন সুন্দর করে সেট আপ করা হয়, সো তখন কী করে তারা ওইগুলোকে তাড়াতাড়ি নেক্সট প্রসেসে পাঠায় দেয়, এবং তারা কি এখন কি ঘাটাঘাটিটা কম করে, ঠিক আছে। সো তারাই কিন্তু তাড়াতাড়ি ভিসা পেয়ে যায়, তাদের পেপারসও ঠিক থাকে, সো তখন ওই সব পেপারস আর ঘাটে কম। যখন আপনি একটা খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল আপনি বলতে পারেন, কি বলবো এটাকে, এক্সাম্পল আপনি একটা সেনজেন ফর্মটা আপনি পূরণ করলেন, ঠিক আছে। সেনজেন ফর্ম পূরণ করা অনেকে কী করে, কম্পিউটার টাইপ করে দেয়, খুব সুন্দর বিষয়, খুব সুন্দর ফাইল সেট আপ হয়, দেখতেও ভালো লাগে। আপনি হাতেও লিখে দেন, সুন্দর করে লিখে দেন। এক্সাম্পল, আপনি বাংলাদেশে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি ইউজ করতেছেন, আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফটোকপি করে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। নটারি করার দরকার নাই, কারণ অনেক গুণীবান ব্যক্তি আছে এগুলো বলে, সো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্র্যান্ডের ব্যাপার। সো আমি বলবো যে নটারি করে দিতেছেন, আমি এটাও মানা করছি যে নটারি যে কোনো দোকানে যায়, যে কোনো লোকের কাছ থেকে করায়েন না, কোর্ট থেকে যায় করেন, কারণ কোর্টের নটারিগুলো একটু দেখতে সুন্দর লাগে, একটু ভালো লাগে, ফাইলটা একটু সুন্দর হয়, ঠিক আছে। ইভেন অনেকে আছেন বলে যে আজকেও যেমন একজনের সাথে, আজকে না গতকালকে, হ্যাঁ মেবি গতকালকে কথা হয়েছিল, তার ট্রাভেল এজেন্সি বলছে যে না সব সাদা কালো দেন, কোনো সমস্যা নেই, সব লাগে না, ঠিক আছে। কিন্তু সাদা কালো আর প্রিন্ট, আগে সাদা কালো ছবি দেখতে কেমন লাগতো আর এখনকার রঙিন ছবি দেখতে কেমন লাগে, ব্যাখ্যাটা এতটুকুই বললাম। সুন্দর কোনটা চোখে বেশি ভালো লাগে, সব কিছু হচ্ছে এই চোখটা।
চোখটা সুন্দর কাকে বেশি ভাইবে না, সাদা কালো না রঙিন? রঙিনটাই কিন্তু সবাই বাইছে না, যে রঙিনটা দেখতেই সুন্দর লাগতেছে। সো আশা করি কথাটা বুঝতে পারছেন। এই কথাটা আমি ওমর ফারুক ভাইকেও বুঝাইতেছি, ঠিক আছে, এবং ওমর ভাই আপনাকেও বুঝাইতেছি, খালেদ ভুইয়া ভাই আমি আপনাকেও বিষয়টা বুঝাইতেছি, ঠিক আছে। সো প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাদের পেপারস, মাল্টা থেকে যে পেপারসগুলো আসছে সেগুলোর অনেক কিছু বিষয় আছে, ঠিক আছে। যদি কাগজপত্র সমস্যা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তো ঘাটাঘাটি বেশি হবেই। এবং ম্যাক্সিমাম আমি যেটা দেখতেছি যে যাদের অনেক দেরি হচ্ছে, 40 দিন 45 দিন হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম মানুষেরই ফোন আসতেছে বা বেশিরভাগ মানুষই আছে যে আপনার রিফিউজ হচ্ছে। এবং এই রিফিউজ হওয়ার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইদানিং কিন্তু ম্যাক্সিমাম ফোন আসতেছে ইন্ডিয়া এবং প্রচুর রিফিউজ হইতেছে, যেটা আমি পূর্বের ভিডিওতে বলতেছি, আমি এখনও বলতেছি। সো বি কেয়ারফুল, সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে। যারা এখনও ভিএফএক্সে ফাইল সাবমিট করেন নাই বা সামনে তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তারা যে ফাইল সাবমিট করবেন, দয়া করে আপনাদের ট্রাভেল এজেন্সিদের সাথে, এবং তারাও টের পেয়ে গেছে, তারাও ভদ্র হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে, যতটুক মনে হইতেছে তারা ভদ্র হওয়ার চেষ্টা করতেছে। এবং এমন কিছু বেশিও আছে যে আপনার নতুন ফাইল নিতেছে, নতুন ফাইল নিচ্ছে, সাবমিট করবে, কিন্তু সাবমিট করতে পারতেছে না, কারণ ওই ধান্দামি কোম্পানির নাম দিয়ে বা ধান্দানি কোম্পানি দিয়ে, ব্যবসা করা কোম্পানি দিয়ে এখন আর ফাইল সাবমিট করলে অ্যাপ্রুভাল লেটার বের হচ্ছে না বা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ম্যাক্সিমাম ভিসাই রিফিউজ হয়ে যাইতেছে, ঠিক আছে। সো তারা এখন আর রিস্ক নিতে চাইতেছে না। এর পাশাপাশি আমি আরেকটা কথায় আসবো, সেটা হচ্ছে যে আপনারা কিছু একটা জিনিসে ফাঁদ দিবেন না, একটা ফাঁদে পা দিবেন না। সেই ফাঁদের পাটাকে আজকে একটু আপনাদের কাছে আমি খুলে বলে দিতেছি। সেটা হচ্ছে, ফাঁদটা এমনই যে আপনাদের আপনারা খেয়াল করবেন, আপনারা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বলেন এবং মাল্টা যাদের সাথে সরাসরি যোগাযোগ আছে বা কারো ভাই ব্রাদার চাচা মানে এক্সাম্পল যেই হোক, ইউরোপে আছে, ঠিক আছে, তারাও কি করতেছে, ভিসা বিজনেস করতেছে। সো আপনারাই একজনে আপনার ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন, এখন তাদের সাথে কথা বলতেছেন, তারা বলতেছে যে ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমাকে 8 লাখ টাকা দিও বা 9 লাখ টাকা দিও, ঠিক আছে, তুমি আমাকে 9 লাখ টাকা দিও, দেন ইন ফিউচারে তুমি একটা 9 লাখ টাকা দিও, তুমি আমাকে জাস্ট অনলি ভিসার টাকাটা দিবা, অ্যাপ্রুভাল লেটারে এখান থেকে যত পেপারস কাগজপত্র যাই করে পাঠাতে হবে সব আমি পাঠাই দিব, এখন বাকি যা খরচ আছে সব তোমার। এখন আপনি তো লালের লাল, খুশিতে খুশি যে আপনি 9 লাখ টাকা নিচ্ছেন, অত কমে আপনি ভিসা পাইতেছেন, ঠিক আছে, আপনি তো লালের লাল। সো আপনারা কি জানেন যে তারা 9 লাখ টাকা কেন কথা বলতেছে? আবার অনেক আছে 11 লাখ টাকা নিতেছে, বাকি খরচ তোমার, অ্যাপার্টমেন্ট, তারপর ইন্ডিয়ান খরচ, এই খরচ সেই খরচ, ইন্ডিয়ায় যাওয়া খরচ, ভিসা খরচ, এম্বাসি ফি, তারপর ফাইল সেট আপ খরচ, ইন্স্যুরেন্স, টিকিট, সব কিছুই আপনার, ঠিক আছে। সো আপনি তো খুব খুশি হয়ে যেতেছেন, আরে আল্লাহ, আমি 9 লাখ 10 লাখ টাকায় অ্যাপ্রুভাল লেটার পেয়ে যেতেছি, ওয়ার্ক পারমিট পেয়ে যেতেছি, ঠিক আছে, খুব খুশি আপনারা, তাই না? অনেক খুশি হয়ে যান। জানেন এখানে মায়ের কাজটা কোথায়? তারা আগে আপনার ইন্ডিয়ান ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিত, তারপর হচ্ছে হলো আপনার প্লেন ফেয়ার নিত, এইসব কেন তাদের লিস্ট থেকে বাদ দিচ্ছে জানেন? কারণ তারা নিজেরাও কনফিউশনে আছে যে ভিসা হবে না। ম্যাক্সিমাম আছে যে জানে যে ভিসা নাও হইতে পারে। এখন না হইতে পারলে, এক্সাম্পল, আপনি 2 লাখ টাকা আমাকে অ্যাডভান্স করছেন, এক্সাম্পল 2 লাখ টাকা অ্যাডভান্স করছেন, আপনার জন্য আমি ফার্স্টে 30,000 টাকা 35,000 টাকা খরচ করলাম আপনার ওই 2 লাখ টাকা দিয়ে, ইন্ডিয়ানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, বর্তমান তো সিন্ডিকেট চলতেছে, ধরেন 60,000 70,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি, তাহলে কত খরচ হলো? ধরেন 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। আপনার ইন্ডিয়ায় ফাইল সেট আপ করতে ধরেন 20,000, টোটাল 20-25,000 টাকা, 30,000 টাকা আমার এম্বাসি ফি সব খরচ হয়ে গেল, তো অলমোস্ট খরচ হয়ে গেল ধরেন 1,30,000 টাকা। এখন কিছুদিন পরে আপনি রিফিউজ হয়ে গেলেন, ঠিক আছে। এখন রিফিউজ হয়ে যাওয়ার পর আপনি তো বাংলাদেশে আইসে তাকে বলতেছেন যে ভাই ঠিক আছে, আমি তো রিফিউজ হয়ে গেছি, আমার টাকা ফেরত দেন। তা এখন সে আপনাদের সাথে কথা ছিল যে আপনি 2 লাখ টাকা অ্যাডভান্স করছেন, যদি ভিসা রিফিউজ হয় তাহলে আপনাকে আমি 50,000 টাকা কাইটে বাকি টাকা ফেরত দিয়ে দিব, তাই না? তো বাকি টাকা ফেরত দিতে গেলে তার তো এখানে লস হয়ে যেতেছে 80,000 টাকা, সে তো 1,30,000 টাকা আপনার পিছনে খরচ করে ফেলছে, ঠিক আছে। অলরেডি 1,30,000 টাকা খরচ করে ফেলছে, এখন সে বলতেছে যে ভাই আজ না কাল, কাল না পরশু। সো এই নিয়ে বেশ প্যারায় পড়তেছে অনেক দালালে, ঠিক আছে। যার কারণে তারা নতুন একটা প্রথা মানে নতুন একটা রাস্তা হাতাইছে, সেটা হচ্ছে যে আমরা শুধু পারমিট বিক্রি করব, ঠিক আছে, আপনারা ইন্ডিয়ান খরচ বহন করবেন, রিফিউজ হইলে টাকা আপনার পকেট থেকে যাবে। অ্যাপয়েন্টমেন্ট, ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের টাকা বলেন, ইন্ডিয়ায় যাওয়া খরচ বলেন, ইন্ডিয়া থাকা খরচ বলেন, ওই এম্বাসি ফি বলেন, যাই বলেন, সেটা তো আপনার পকেট থেকে যাবে। আপনার সাথে কন্ট্রাক্টে তো আমার এটা লেখা নাই। আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 9 লাখ টাকা, 9 লাখ টাকার মধ্যে আপনি আমাকে 2 লাখ টাকা অ্যাডভান্স করছেন, ঠিক আছে, ভিসা না হলে আপনি 1.5 লাখ টাকা ফেরত দিয়ে দেবো, কারণ ওই 1.5 লাখ টাকা সে ফেরত দিতে পারবে, কারণ তার তো খরচ হয়ে যাবে 40,000 টাকা, কারণ বাকি টাকা তো আর তার খরচ হইতেছে না। যা খরচ করতেছেন সেটা তো আপনি যে খরচ করতেছেন, আপনি থাকতেছেন, খাইতেছেন, এম্বাসি ফি দিতেছেন,
পেপারস করতেছেন, ইন্ডিয়া মানে ইন্স্যুরেন্স, ট্রাভেল, ইন্ডিয়া টিকিট কাটতেছেন, ইন্স্যুরেন্স করতেছেন, ঠিক আছে, যা যাইতে সেটা তো আপনার ওই 9 লাখের পরে আপনার খরচ, ঠিক আছে। আর ভিসা রিফিউজ হলে তো তার লস নাই, তার লস নাই, কারণ কি ওই যে 50,000 আপনার টাকা দিয়েই তারা চালাইছে, ঠিক আছে। তো খরচ হলে তো ভাই আপনার হইতেছে, তার তো হইতেছে না, তার তো লস নাই, সে আপনাকে 1.5 লাখ ফেরত দিয়ে দিবে, আর আপনার পকেটের 50,000 তার যেটা খরচ করছে সেটাকে কাইটে রাখবে। সো এটা হচ্ছে নতুন ফাঁদ, যে ফাঁদটা আপনারা নিজেরা বুঝতেছেন না, আপনারা তো খুব খরচ হয়ে যেতেছেন যে ভাই 9 লাখ আমি ভিসা করতে পারতেছি, ঠিক আছে, কিন্তু হিসাব করে দেখেন যে 13 লাখ বা 14 লাখ চলে আসবে, যদি আপনি ভিসা পান 13 থেকে 14 লাখ আসবে, কিন্তু রিফিউজ হলে আপনার কিন্তু 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ এক্সট্রা খরচ হয়ে যাবে, যেটা আপনি কিন্তু দালালের প্রেশার দিলেও পাবেন না, কারণ দালালের সাথে কিন্তু আপনার কন্ট্রাক্টই হচ্ছে 9 লাখ। 9 লাখের মধ্যে 2 লাখ অ্যাডভান্সের মধ্যে ভিসা না হলে 50,000 কাইটে নিয়ে 2-1.5 লাখ আপনাকে ফেরত দিয়ে দিবে। সো এটা কিন্তু তার কোনো লস নাই। সো কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, জানি না বুঝাইতে পারছি কিনা, তারপরও আশা করি বুঝতে পারবেন। তো খালেদ ভাই, আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন, সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এবং ফারুক ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে কিছু বিষয় আছে, আপনাদের ফাইল বিষয়ের কিছু বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, সরকার ভাই, সুমি সরকার, উনি আমাকে একটা কমেন্টস করছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ায় ছাড়া অন্য কোনো দেশে কি ফাইল সাবমিট করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। সেটা হচ্ছে অবশ্যই আপনি কোন দেশে বসবাস করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনার অবশ্যই ইন্ডিয়া যে ফাইল সাবমিট করতে হবে। এছাড়া আদারওয়াইজ যদি আপনি ভাবেন যে না দুবাই যে আপনি ফাইল সাবমিট করবেন, না, করতে পারবেন না, ঠিক আছে, আপনি যে সৌদিতে যে করবেন, করতে পারবেন না। সো যারা সৌদিতে আছেন তারা সৌদিতে দিতে পারবেন, যারা দুবাইতে আছেন তারা দুবাইতেই দিতে পারবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা বিষয়। সো আশা করি এটা পারবেন না। সো এই কমেন্টসের মধ্যে আরেক ভাই কমেন্টস করছেন যে না আপনি করতে পারবেন, আমি বলবো না, করতে পারবেন না, সেটা হচ্ছে কিছু নিয়ম রীতি আছে, সেই রীতিগুলো মানতে হবে, মানলে আপনি পারবেন, এছাড়া আদারওয়াইজ পারবেন না, এবং অতটা সহজ না বিষয়গুলো, ঠিক আছে। নিশা আমাকে একটা কমেন্টস করছেন যে যারা ইন্টারভিউ দিয়েছে, অর্থাৎ উনি আমার একটা ভিডিও দেখছিল, সেটা হচ্ছে যে ইন্টারভিউর ওই ভিডিওটা দেখছিল, যত সম্ভব ভয়েসের বা ইন্টারভিউ কলের কোনো কথা শুনছে। সো সে আমাকে কমেন্টস করছে যে যারা ইন্টারভিউ দিচ্ছে, সো তাদের কি ভিসা হচ্ছে বা তাদের কি ভিসা হয়? আমি বলবো যে সবার ভিসা হয় না, সেটা হচ্ছে ওই যে কেঁচো খুঁজতে যায় সাপ বের হয়েছে, একটা কথা বলছিলাম, কথাটা ওরকমই আর কি। সো এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি ইন্টারভিউটা কতটুকু সফলভাবে দিচ্ছেন, আপনি সব কথা ঠিক মতো অ্যান্সার করতে পারতেছেন কিনা, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইন্টারভিউ আসলে কিভাবে কি, আমি সেক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে আপনার ফাইল যেগুলো রেডি হচ্ছে বা মালটা থেকে যে পেপারসগুলো পাঠাচ্ছে, আপনি যে পেপারস রেডি করতেছেন, সেই পেপারসগুলো ভালো করে রিডিং করেন এবং বোঝার চেষ্টা করেন যে ফাইল কোথা থেকে কি করছে, কোন পেপারস কিভাবে কোথায় কি লেখা আছে, যেগুলো আপনার জানার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি বলছিলাম যে এই বিষয়ে আমি জানাবো, সো আমি সময় করে পারতেছি না, তাই আমি বলতেও পারতেছি না। ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট। যদি ইন্টারভিউতে আপনি ধরেন 10টা প্রশ্ন করলো, 10টা প্রশ্নের মধ্যে আপনি 8টা প্রশ্ন আপনি ভালো করছেন, দিতে পারছেন, আর 2টা প্রশ্ন আউ করছেন, সো ওই 2টা প্রশ্ন আউ করা মানে আপনাকে রিফিউজ করবে তারা, ঠিক আছে। সো এই বিষয়টা একটু খুবই ইম্পর্টেন্ট বিষয়, সো বোঝার চেষ্টা করবেন, এবং ওই ক্ষেত্রে আবারও বলতেছি যে পেপার সম্পর্কে আপনার আইডিয়া হতে হবে, যে ফাইলটা ধরা দিলাম আর আপনি ফাইল সাবমিট করে আসলেন, সো ওই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই আপনি রিফিউজ হবেন, কারণ আপনি ওই সম্পর্কে কিছুই জানেন না। আপনি কি করবেন, আপনার দালালরা কি করে যে আপনাদের একটা পেজের মধ্যে লিখে দেয় এই প্রশ্নগুলো মনে রাখো, ঠিক আছে, সো তারা লিখে দিবে তাদের প্রসেসে, আপনি সেটা মুখস্থ করবেন, কিন্তু ইন্টারভিউতে যখন কল করবে আপনাদের দালালের প্রশ্ন লেখার উপরে কিন্তু প্রশ্ন করবে না। সো আপনি ফাইলটা যখন পরিপূর্ণভাবে বুঝতে পারবেন, ইভেন বাংলাদেশে যে কাগজপত্রগুলো আপনি রেডি করতেছেন বা আপনার জিনিসগুলো যত আপনি ঘাটাঘাটি করবেন, তত আপনি সেই বিষয়ে জানতে পারবেন, ঠিক আছে। সো আশা করি নিশা আপনি আপনার কথাটা বুঝতে পারছেন। সো তারপরে যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ রবিন ভাই আমাকে একটা প্রশ্ন করছে, একটা কথা বলছে, সেটা হচ্ছে রবিন ভাই যখন ইন্ডিয়া গিয়েছিল, এবং সাধারণত আপনার সবাই যারা ইন্ডিয়া যান তারা একটা সিম নেন, ঠিক আছে, যে কোনো কোম্পানির ইন্ডিয়ান সিম নিয়ে থাকেন, সো সেই সিমটা আপনার ব্যবহার করতেই থাকেন, এবং সেই সিমের মেয়াদ থাকে মাত্র 28 দিন। এখন ফাইল সাবমিট করার সময় আপনারা সেই সিম নাম্বারটাই আপনার দিতে হয়, ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার। এখন সেই ভাইয়ের সিমটা বন্ধ হয়ে গেছে, এটা ভাইয়ের ফল্ট। সো অবশ্যই বুঝতে হবে, যখন আপনাদের আমি বলতেছি যারা ইন্ডিয়ায় যাবেন, আপনাদের যখনই 20 দিন ওভার হয়ে যাবে বা 22 দিন ওভার হয়ে যাবে ইন্ডিয়ায় থাকা অবস্থায়, তখনই আপনারা যে সিমটা নিচ্ছেন সেই সিমটাই আবার রিচার্জ করে নেন। রিচার্জ করলে আর সিমটা কিন্তু বন্ধ হবে না।
রবিন ভাই আপনি সিমে রিচার্জ করেন নাই বিধায় আপনার সিমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো যদি রিচার্জ করতেন তাহলে সিমটা বন্ধ হতো না। এখন রবিন ভাইয়ের কথা হচ্ছে যে ভাইয়া আমি তো এই নাম্বারটা দিয়েছি, এখন এম্বাসি যদি আমাকে ফোন করে তাহলে তো আমাকে পাবে না, কারণ আমার ফোনটা বন্ধ। তো আমার করণীয় কি? আপনি অবশ্যই আপনার মেল অ্যাড্রেস দিয়েছেন, সো আপনি আপনার মেল অ্যাড্রেস মেলটাকে ফলো করেন, তারা মেলও করতে পারে। আর আনফর্চুনেটলি যদি তারা আপনাকে বন্ধ পায় তাহলে হয়তো এটা আপনার ব্যাড লাক, ঠিক আছে। আর দোয়া করেন যাতে ইন্টারভিউর জন্য আপনাকে কল না করে, ঠিক আছে। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যে দোকান থেকে সিমটা কিনেছিলেন তাদের সাথে যোগাযোগ করেন যে সিমটা কোনোভাবে অ্যাক্টিভ করা যায় কিনা, ঠিক আছে, বা নতুন করে রিচার্জ করলে সিমটা আবার অ্যাক্টিভ হবে কিনা এই বিষয়ে একটু জানার চেষ্টা করেন। এবং এখনও যারা সিমে রিচার্জ করেন নাই, যাদের 20-25 দিন হয়ে গেছে, সো তাদের বলবো অবশ্যই সিমটাকে রিচার্জ করে অ্যাক্টিভ করে নেন, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, পরে কিন্তু আরেক বিপদে পড়বেন, সেটা আরও খারাপ হবে, ঠিক আছে। আচ্ছা, সাইদ মোল্লা ভাই আমাকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে আচ্ছা সাইদ মোল্লা ভাইয়ের বিষয়টা হচ্ছে যে সে তার মার ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে চাচ্ছে, কিন্তু আসলে সে একটু কনফিউশন আছে যে তার মার ব্যাংক স্টেটমেন্ট তার একটু আসলে সহজ সরল, সো তার কথা যেটা বুঝতে পারছে এটা স্বাভাবিক বিষয়। সো তার মার ব্যাংক স্টেটমেন্ট ইউজ করলে তার কোনো সমস্যা হবে কি না, বা সে সন্দেহ করতেছে যে তার মার ব্যাংক স্টেটমেন্ট যদি তার ব্রোকারদের হাতে দেয় বা ফাইলের সাথে দেয়, সো সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে কি না। না, আপনার মার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট এটা একটা ব্যাংক স্টেটমেন্ট, সো এটা আপনার কাছেই থাকবে। আপনি যখন ইন্ডিয়ায় যাবেন তখন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার সাথে নিয়ে যাবেন, আপনার ফাইলের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দিবেন, সো তাহলে হয়ে গেল। এটা কারো হাতে পড়লো না, যে কনফিউশনটা আপনার মধ্যে আছে। ইভেন এর পাশাপাশি আপনি আমাকে আরেকটা কথা বলছেন যে আমি আমার বন্ধু বা অন্য কারো ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে পারবো কিনা। অবশ্যই পারবেন, এবং সেক্ষেত্রে ওই যে টাকাটা রাখতে হবে। এখন আপনি অন্য আরেকজনের ব্যাংক স্টেটমেন্টে টাকা, ব্যাংকে টাকা না রাখার থেকে আপনার মার অ্যাকাউন্টে টাকা রেখে সেটা ইউজ করাটা, সেটা আপনার জন্য আরও সেফটি, ঠিক আছে। কারণ আরেকজনের অ্যাকাউন্টে আপনার টাকাটা রাখবেন, সেটা আপনার আসলে কতটুকু কাছের মানুষ সেটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরও কোনো ওয়ে না থাকলে সেটা অবশ্যই আরেকজনেরটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো ভাই আপনি আপনার মার ব্যাংক স্টেটমেন্ট আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে মেহেদি নামের অনেক ভাই আমাকে অনেক কমেন্টস করছেন মেহেদি নামে, ঠিক আছে। কিন্তু মেহেদি যে ভাইয়ের কথা বলবো সেটা হচ্ছে মেহেদি হাসান খোকন ভাই। মেহেদি হাসান খোকন ভাই আমাকে একটা কমেন্টস করছেন, সেটা হচ্ছে হলো ও আচ্ছা, উম, আচ্ছা, ওনার বন্ধু 2019 সালে মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিল এবং মাল্টা ওনাকে রিফিউজ করছে। সো ওনার বন্ধু এখন নতুন করে আবারও চাচ্ছে ফাইল সাবমিট করতে। সো সেক্ষেত্রে তার করণীয় কি, ঠিক আছে, সে আমার কাছে এই কথাটা জানতে চাইছে। সো সেক্ষেত্রে আমি তাকে বলবো যে ভাই আপনার বন্ধুকে বলবেন 2019 সালে সে যেই কাজের উপর অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, যেই কাজের উপর ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, সে জানি সেই কাজের উপরই নতুন কোনো অন্য কোনো কোম্পানি থেকে হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু সেম জবটা জানি হয়, ঠিক আছে, এটা জানি অবশ্যই হয়। না হলে প্রবলেমটা হবে কি, তাকে কিন্তু আবারও রিফিউজ করবে, কারণ মাল্টা এম্বাসিতে তার ডাটা কিন্তু আছে, ঠিক আছে। মাল্টা এম্বাসিতে কিন্তু তার ডাটা আছে, কিন্তু মাল্টা এম্বাসি যখন দেখবে যে নতুন করে যখন সে ফাইল সাবমিট করবে যে না সে সেম কাজের উপরই সে আবার অ্যাপ্লাই করেছে এবং সে আবার জব পেয়েছে, সো তখন এটার জন্য তার প্লাস পয়েন্ট হবে। কিন্তু সে সেম জব না করে যদি অন্য কোনো জব নেয়, এক্সাম্পল সে ফুড ডেলিভারিতে আগে অ্যাপ্লাই করেছিল, এখন সে কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করছে, ঠিক আছে, সো তখন কিন্তু মাল্টা এম্বাসি বলবে যে এর মধ্যে ডাল মে কুচ কালা হ্যায়, সো অবশ্যই তাকে আবারও রিফিউজ করবে। সো ভাই অবশ্যই তাকে বলবেন 2019 সালে যে কাজে অ্যাপ্লাই করেছিল সেই কাজ নিয়ে জানি নতুন কোনো কোম্পানি যদি পায়, সেই কোম্পানি সেম জবে জানি উনি অ্যাপ্লাই করে, তাহলে এটা তার জন্য প্লাস পয়েন্ট হবে আমার মতে, ঠিক আছে। ইমরান মেহেদি ভাই, সো ওই যে আমি বলছি মেহেদি নামে বেশ কয়েকজন আমাকে কমেন্টস করছেন। সো ইমরান মেহেদি ভাই আমাকে কমেন্টস করছে, সেটা হচ্ছে পাসপোর্ট, আচ্ছা, পাসপোর্ট প্রফেশন যদি বিজনেস আছে ওনার, ঠিক আছে, ওনার পাসপোর্ট প্রফেশন হচ্ছে বিজনেস আছে। সো এখানে ওনার মূল প্রবলেম, ওনার বর্তমান যে ওয়ার্ক পারমিট বের হচ্ছে সেটা হচ্ছে লেবার, ঠিক আছে, কনস্ট্রাকশনের লেবারের উপর। সো সেই ক্ষেত্রে উনি প্রশ্ন করছে যে ভাইয়া আমার বিজনেস, আমার প্রফেশন দেওয়া হচ্ছে বিজনেস, তো সেই ক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে? আমি মনে করি যে না, আসলে আপনার কোনো প্রবলেম হবে না। সো আপনি একসময় ব্যবসা করতেই পারেন। এখন এখানে আপনার একটা প্লাস পয়েন্ট আছে, এটা আমি আগেও এই বিষয় নিয়ে আরেক ভাই আমাকে কমেন্টস করছিল, তাকেও আমি কথাটা বলছিলাম, আপনাকেও সেম কথাটা বলতেছি যে একটা মানুষ আপনার বিজনেস করতো, তার উত্থান পাতন হতেই পারে, বিজনেস লস হতেই পারে, সে বড়লোক থেকে গরিব হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। সো এটা আপনার চিন্তা করার কোনো বিষয় না। ইভেন তার জন্য আপনার একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে লাস্ট হলো কোভিড গিয়েছে, সো অনেক ব্যবসায়ী আছে যারা রাস্তার ফকির হয়ে গেছে, সেটা স্বাভাবিক, এটা আমার সিচুয়েশনের জন্য হয়েছে, ঠিক আছে। এটা
খারাপ কোনো কিছু না। সো এটা স্বাভাবিক, সিচুয়েশনের উপর অনেক কিছু হতে পারে। সো কোভিড একটা প্লাস পয়েন্ট আছে। সো আপনার একটা করণীয় হতে পারে, সেটা যেহেতু আপনি কনফিউশনে আছেন, সো আপনি আপনার পক্ষ থেকে একটা লেটার দিতে পারেন যে আমি পূর্বে বিজনেস করতাম, আমি কোভিডের কারণে আমি বিজনেসে প্রচুর লস হয়েছে, আমি এই কাজটা জানতাম। সো আমি এই কাজের সাথে আমি এই কাজে জবও পেয়েছি। সো আমি আমার নিজের লাইফটাকে আর একটু বেটার করার জন্য বা ভালো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি জবটা আমার জন্য উপযুক্ত, ঠিক আছে, আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। সো এরকমভাবে একটা এক্সাম্পল, এরকমভাবে একটা আপনার মতো আপনি লিখে দিয়েন, ঠিক আছে, একটা লেটার দিতে পারেন, সেটা হয়তো আপনার জন্য ভালো হবে এবং আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ইমরান মেহেদি ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি সাথে একটা লেটার দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। তাহলে আর সমস্যা হওয়ার কথা না আমার জানার মতে, কারণ কোভিড আপনার জন্য আছে। সো অবশ্যই লেটারের মধ্যে কোভিডের কথাটা লিখবেন, যে কোভিডের কারণে আপনি বিজনেসে লস হয়ে গেছে, যার কারণে আপনি এখন বলতে পারেন যে আপনি নিঃস্ব, ঠিক আছে। সো আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জবটা আপনি জানেন এবং ইন্টারভিউ দিয়েছেন, ইভেন তারা আপনাকে অ্যাকসেপ্ট করেছে, আপনি কি বলে ওটাকে অ্যাকসেপ্ট করেছেন, দেন হচ্ছে আপনি এই কোম্পানি আপনি সেখানে যাওয়ার জন্য আবেদন করেছেন, এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। জাহিদ হাসান ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে আগে আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যে আগে করোনার কারণে ওনার আগে একটা অ্যাপ্রুভাল লেটার বের হয়েছিল মাল্টার, ঠিক আছে। সো সেটা হচ্ছে করোনার কারণে ওইটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তো নতুন করে উনি আবার ফাইল সাবমিট করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে করণীয় কি বা কি কতদিন লাগতে পারে, ঠিক আছে। সো জাহিদ হাসান ভাইয়ের কথাটা আমি ওই যে ভাইয়ের যে বা বন্ধুর যে প্রশ্নের উত্তরটা দিয়েছি সেম কথাই বলবো, যে আপনার যে আগে অ্যাপ্রুভাল লেটার বের হয়েছে, আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার যে কোম্পানি থেকে আপনার জন্য অ্যাপ্রুভাল লেটার পূর্বে বের হয়েছিল সেই কোম্পানি থেকে আপনারা চেষ্টা করেন যে অ্যাপ্রুভাল লেটার আবার বের করার জন্য এবং সেম জবের জন্য, ঠিক আছে, সেটা আপনার জন্য বেটার হবে। বাট যদি দেখছেন যে না সেই কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট বের হচ্ছে না বা বের হওয়া সম্ভব না, সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে জবের উপর আপনার পূর্বে ওয়ার্ক পারমিট বের হয়েছিল সেম জবের উপরই আপনি বর্তমান ওয়ার্ক পারমিট বের করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু অন্য ক্ষেত্রে অন্য জবের জন্য যদি আপনি ওয়ার্ক পারমিট বের করে থাকেন, সেই জন্য আপনার জন্য হয়তো বা নেগেটিভ হবে। সো যেটা করবেন একটু বুঝে করবেন, আমি আসলে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম এবং কথা তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। এবং কতদিন লাগতে পারে, সাধারণত ভাই আমি সবসময় বলি 3 থেকে 4 মাস সময় লাগে, ঠিক আছে, 3 থেকে 4 মাস সময় লাগে, তার থেকে বেশিও লাগতেছে। এটা হচ্ছে বেশি লাগতেছে বললে ভুল হবে, বেশি লাগতেছে বললে ভুল হবে। মূল বিষয়টা হচ্ছে যে বেশি লাগতেছে না, মূলত হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। যাদের বেশি লাগতেছে তাদের অনেকের আছে পেপারস ক্যান্সেল হয়ে গেছে, যেটা যাদের ট্রাভেল এজেন্সি বা ব্রোকার তারা এটা হাইড করতেছে যে না ক্যান্সেল হয় নাই, আমরা এটা বের হবে, ঠিক আছে। ওই বের হবে করতে যে 6-7 মাস লাগাই দিতেছে, সেই জন্যই বলবো এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্ট করলে সেটা আপনাদের জন্য ভালো হবে। সাদ্দাম ভাই আমাকে একটা প্রশ্ন করছে, পুরাতন এবং স্মার্ট কার্ড, আচ্ছা, সাদ্দাম ভাইয়ের পাসপোর্ট হলো পুরাতন এনআইডি কার্ড দিয়ে করা, পূর্বের এনআইডি কার্ড দিয়ে, যেটা 16 সংখ্যা ছিল, এনআইডি নাম্বার যেটা 16 সংখ্যা ছিল, এবং ওনার বর্তমানে স্মার্ট কার্ড হয়েছে, বর্তমানে স্মার্ট কার্ডে 8 সংখ্যা না 9 সংখ্যা হয় মেবি। সো ওনার প্রশ্ন হচ্ছে যে ভাই এখন আমার করণীয় কি, আমার পাসপোর্টের সাথে তো পুরাতন এনআইডি কার্ড মিলানো, বাট আমার পুরাতন এনআইডি কার্ড দিয়ে যদি সার্চ দিই তাহলে বর্তমান এনআইডির যে ইনফরমেশন সেটাও চলে আসে। সো সাদ্দাম ভাই আমি আপনাকে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি ফাইল সাবমিট করার সময় আপনি অবশ্যই পুরাতন এনআইডি কার্ডটাই দিবেন। বর্তমানে আপনার স্মার্ট কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি পুরাতন এনআইডি কার্ডটাই দিবেন, বর্তমানে স্মার্ট কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই, পুরোটাই দিবেন, ওটা কিন্তু বাতিল হয়নি। সো আপনি ওটাকেই দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনার এই ক্ষেত্রে বলতে পারেন যে আপনার করণীয় কিছুই নেই, আপনি পুরাতন এনআইডি কার্ডটাই ফাইলের সাথে দিবেন, ফটোকপি করে কপি যেভাবে দিতে বলছি পূর্বে সেভাবে আপনি কপি করে ফাইলের সাথে দিয়ে দিবেন। সো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। বর্তমানে স্মার্ট কার্ড কতজনের হাতে আছে বাংলাদেশে বলেন? স্মার্ট কার্ড কতজন পাইছে? সবাই কিন্তু পায় নাই ভাই, বহুত মানুষ আছে এখনো স্মার্ট কার্ড পায় না। সো এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা বিন্দুতম করবেন না, আপনি রিল্যাক্স থাকেন। আরও কনফিউশন, অন্য কোনো কনফিউশন থাকলে আমাকে আবার নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং এটা আমি সবাইকে বলতেছি যে যাদের যে ধরনের কনফিউশন আছে আমাকে রিপ্লাই করবেন। এবং আমার ইনবক্সে আরও বহুত মেসেজ পড়ে রয়েছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট করার জন্য, নাহলে আগামীকাল ইনশাল্লাহ কমপ্লিট করবো, নাহলে পরশু দিন থেকে আবার আমার জন্য টাফ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মেহেদি ভাই, এই মেহেদি ভাই আবার শুধু মেহেদি ভাই। সো এই মেহেদি ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া পাসপোর্ট প্রথম পেজ, আচ্ছা আচ্ছা, পাসপোর্টের প্রথম পেজ থেকে, ঠিক আছে, পাসপোর্টের প্রথম পেজ এবং
আচ্ছা ভাই হয়তো বা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নাই, উনি মূলত বিষয়টাও জানতে চাচ্ছে যে পাসপোর্টের প্রথম পেজটা এবং কার্ড, এনআইডি কার্ড যেটা আছে সেটা কপি করে নটারি করতে হবে কিনা। এটা অবশ্যই নটারি করতে হবে, হ্যাঁ মেবি প্রশ্নটা না এটাই ছিল। পাসপোর্ট, হ্যাঁ ফার্স্ট পেজ এবং আপনার আপনার এনআইডি ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে পাসপোর্ট দিয়ে যেটা করা আছে, পাসপোর্ট যেটাতে করা আছে সেটাকে আপনার অবশ্যই নটারি করতে হবে এবং সেটা অবশ্যই কোর্ট থেকে নটারি করেন, সেটা আপনাদের জন্যই ভালো হবে, ফাইলটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। মেহেদি ভাই আপনার এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি মেবি আমি মনে হয় বুঝতেছি না, সো আপনি তো আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওতে আপনি আমাকে একটু আবার একটু ক্লিয়ার করে আমাকে একটু কমেন্টস করেন, তো আমি হয়তো আপনার কমেন্টসটা খুঁজে পাবো না এখন। সো ভিডিওতে বলতেছি আপনি একটু আমাকে আবার কমেন্টস করেন, আমি ইনশাল্লাহ আশা করি আপনাকে আরও ক্লিয়ার করে দিতে পারবো। মেবি আপনি আমাকে এটাই জিজ্ঞেস করছেন নটারিটা কেন করতে হবে। নটারিটা দেখেন এই জন্যই করতে হবে, আমি এক্ষেত্রে আরেকটা কথা বলতে পারি যেটা আমার মনে হচ্ছে যে দেখুন, আমরা পাসপোর্টটাকে কপি করে দিচ্ছি, ঠিক আছে, এবং ভোটার আইডি কার্ডটাকে কপি করছি, অরিজিনাল ভোটার আইডি কার্ড তো আর ফাইলের সাথে দিচ্ছি না, তাই না। যে কোনো পেপারসে আপনি যেখানে যেটা ফটোকপি দেওয়া হচ্ছে তো সেটাকে কি করতে হয়, নটারি করতে হয়, কারণ সেটা সত্যতার জন্য, ঠিক আছে, সত্যতা যাচাইয়ের জন্য, যে হ্যাঁ নটারি করা হচ্ছে তার মানেই যে এটার কপিটা হচ্ছে সত্য ছিল, এটা আসলে এই জিনিসটা আছে, সেটা একটা ম্যাজিস্ট্রেট বা আপনার উকিল দিয়ে সেটা নটারি করতে হয়, ঠিক আছে। নটারি করা মানে হচ্ছে যে এটা সত্যতা আছে, ঠিক আছে, সেটা সাক্ষী দিচ্ছে সেই উকিল। আচ্ছা, আসিফ ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে পাসপোর্ট বাংলা স্বাক্ষর, আচ্ছা ও আসিফ ভাই আমাকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ওনার পাসপোর্টে হচ্ছে বাংলা স্বাক্ষর, কিন্তু এটা ম্যাক্সিমাম অনেক ভাইয়ের আমি দেখছি এই বিষয়টা আমার সাথে অনেকে শেয়ার করছে যে ওনাদের ব্রোকার বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারা হচ্ছে কি যে আপনার যখন প্রথমে পেপার সাবমিট করতেছে তখন হচ্ছে কোম্পানিতে যে পেপারসটা সিগনেচার করা লাগে সেখানে হচ্ছে স্বাক্ষরটা অনেক ভাই আছে ভুলে দিয়ে ফেলে ইংরেজিতে, ঠিক আছে। ইংরেজিতে দেওয়ার কারণে কি হচ্ছে যে আপনার এগ্রিমেন্টটা হচ্ছে কি আপনার ইংরেজি স্বাক্ষরটা থাকতেছে। সো এটা অনেকেরই হয়েছে, সো রিসেন্টলি এরকম একজনের হয়েছে, সো তার কিন্তু ভিসা হয়েছে, কিন্তু সে আমার কাছ থেকে জিনিসটা জেনে নিয়েছিল, আমি তাকে অবশ্যই বলেছি তুমি ওটা ইংরেজি করেছো কোনো সমস্যা নেই, তুমি পূর্বে পরে যতগুলো আছে পেপারস আছে সবগুলো অবশ্যই পাসপোর্টের সিগনেচারটাই ব্যবহার করবা, ঠিক আছে, এবং সে অবশ্যই বাংলা স্বাক্ষরটাই ব্যবহার করছে এবং সে আর অলমোস্ট ভিসা হয়ে গেছে, ঠিক আছে। সে অলমোস্ট 15 তারিখে তার ফ্লাইট আছে, আমাকে অলমোস্ট টিকিটও পাঠাইছে যে ভাই আমার 15 তারিখে ফ্লাইট। সো ওর অলমোস্ট 15 তারিখের ফ্লাইট, ও আসছে 4-5 দিন হয়ে গেছে, অলমোস্ট আগেই সব কিছু করে ফেলছে, ঠিক আছে। আমি ওকে সাজেশন দিয়ে দিছিলাম, সো সেভাবেই করে ফেলছে এবং অলমোস্ট 15 তারিখের ফ্লাইট, আমি নামটা বলতেছি না। আচ্ছা নামটা বলে দিই, নামটা হচ্ছে হলো পরশ, ঠিক আছে, পরশ, নাম হচ্ছে পরশ। তো পরশের 15 তারিখের ফ্লাইট, আমি খুব হ্যাপি ও আসতেছে, খুবই হ্যাপি, খুবই হ্যাপি। আর আমার আরেকটা ভাই আছে, ও আসলে আমি আরও বেশি খুশি হব। যাই হোক, মূল বিষয় হচ্ছে এইগুলাই আর কি, তাও কথা বলে ফেললাম, অনেক মিনিট বলে ফেললাম, আর কথা বেশি বাড়াচ্ছি না, তারপর হ্যাঁ আবার একটু বাড়াই, সেটা হচ্ছে আমার রেগুলার হতে একটুটা সময় লেগে যাচ্ছে, যেটা আমি ফার্স্টেই বলছি। সো আমি চেষ্টা করবো রেগুলার হওয়ার, দেন বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে যথেষ্ট হার্ডওয়ার্ক করি তো সেই জন্য আমার জন্য কষ্ট হয়ে যায়। আর আপনাদের পূর্বে যারা আমাকে মেসেজ করছেন অলমোস্ট যাদের এখন আমি কমেন্টসে রিপ্লাই দিই না, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের মধ্যে কমেন্টসগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলবো আজকে ভিডিও সবার শেষে, যারা আমার মেসেঞ্জারে যারা আমার সাথে আছেন, সো দেখুন আমি আপনাদের সবারটাই রিপ্লাই দিচ্ছি, সো রিপ্লাই দেওয়ার পরে আপনাদের আবার রিটার্ন রিপ্লাই আসতেছে আমার কাছে, ঠিক আছে। সো সেটা আবার দেখতে দেখতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। সো এই বিষয় নিয়ে কেউ কষ্ট পাবেন না, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। একটা কথা মাথায় রাখবেন যে ভাই আমাকে রিপ্লাই দিবে, ঠিক আছে। সো আমার কথাটা একটু বুঝতে হবে, সো অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব। আর কমেন্টস বক্সে যারা আমাকে কমেন্টস করছেন সো তাদেরও বলতেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনারা যারা কমেন্টস করেছেন আমি সবার কমেন্টসে রিপ্লাই দিব, ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আর শেষে এবারও বলবো আমার জন্য একটু দোয়া করবেন, এবং আজকের এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর বেশি বড় হয়ে যাওয়ার জন্য আবার দুঃখিত, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, কারণ বড় না হইলেও আবার সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও আমার এখন যদি ভালো লাগে এবং পূর্বের ভিডিওগুলো যাদের ভালো লেগেছে চেষ্টা করবেন সেগুলো শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং শেষে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো আজকে এতটুকুই, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।